হিন্দু শাস্ত্রে লেখা আছে আমরা সবাই থাকবো, একসঙ্গে থাকবো, ভালোভাবে থাকবো। হিন্দুত্ব কি জিনিস সেটাই রাহুল গান্ধী তুলে ধরতে চেয়েছিলেন, তাই বিজেপির নেতারা অতটা রেগে গেছে। আসলে ভারতীয় জনতা পার্টি যেই হিন্দুত্বকে সাম্প্রদায়িক দাঙ্গার মাধ্যমে, সেই হিন্দুত্ব তো আসল হিন্দুত্ব নয়, তার বিরুদ্ধেই তো রাহুল গান্ধী প্রতিবাদ করেছে, তাই ওদের অত গায়ে লেগেছে। রাহুল গান্ধী বলছে হিন্দুত্বকে ব্যবহার করে যারা হিংসা ছড়াচ্ছে তারা হিন্দু নন। আমিও একই কথা বলছি, তারা হিন্দু নয়। হিন্দু মানে সত্যম শিবম সুন্দরম। যে অযোধ্যায় রাম মন্দির নিয়ে এত মহাভারত রামায়ণের যুদ্ধ হয়ে গেল ভারতবর্ষে, সেই অযোধ্যাও হারিয়ে দিয়েছে ভারতীয় জনতা পার্টিকে। মমতা বন্দ্যোপাধ্যায় চান পাওয়ারটাকে, ক্ষমতাকে মুঠির মধ্যে রাখতে, যাতে তাদের যে গদি নবান্নে আছে কোনো কারণে টলমল না হয়, কোনোভাবে সংখ্যালঘু ভোট তার থেকে সরে না যায়। তার জন্য দরকার হলে তুই যাকে খুশি মার, যাকে খুশি ধর্ষণ কর, যেভাবে হোক টাকা রোজগার কর। এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। নমস্কার, আপনারা দেখছেন বাংলা হান্ট, আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে প্রদেশ কংগ্রেসের সম্পাদক তথা মুখপাত্র সুমন রায়চৌধুরী। দাদা, প্রথমেই বাংলা হান্টে আপনাকে স্বাগত। নমস্কার। আমি আপনাদের মাধ্যমে আপনাদের সকল দর্শককে আমার আন্তরিক শুভেচ্ছা এবং প্রণাম জানাই। আমরা দেখতে পাচ্ছি যে লোকসভা নির্বাচন গেল, পার্টির দল গঠন হলো, তারপর চলছে একধারে মানে একের পর এক বিশেষ অধিবেশন শুরু হলো। অধিবেশন চলাকালীন তারপর দেখতে পাচ্ছি আমরা যে বিরোধী দলনেতা, লোকসভার যিনি বিরোধী দলনেতা রাহুল গান্ধী, তার একটি মন্তব্যে গতকাল থেকে জাতীয় রাজনীতি তথা রাজ্যের রাজনীতিতে একবারে তোলপাড় শুরু হয়েছে। তিনি যে মন্তব্য করেছেন সেখানে আমরা দেখতে পাচ্ছি যে হিন্দুদের তিনি একেবারে একধারে অপমান করছেন সংসদ থেকে। কি বলবেন সে মন্তব্য? হিন্দুদের কোথায় অপমান করেছে? দেখুন, রাহুল গান্ধী তো খুব পরিষ্কারভাবে বলেছেন, হিন্দুদের ঠেকা ভারতীয় জনতা পার্টি বা বিশ্ব হিন্দু পরিষদ বা RSS নিয়ে রাখেনি। হিন্দু একটা সনাতনী বিশ্বাস। আমরা সবাই হিন্দু, আমরা সবাই হনুমান চালিসা পড়ি, আমরা সবাই শিবরাত্রি করি। এর সঙ্গে বিজেপি যে তত্ত্ব বুলি এগুলো বাজারে ছড়িয়ে রাখে যে হিন্দু রাষ্ট্র করতে হবে, হিন্দু ভাবনা চিন্তাকে ছড়িয়ে দিতে হবে। হিন্দু আলাদা করে ভাবনা চিন্তার কি আছে? হিন্দু ভাবনা চিন্তা মানে হচ্ছে সুস্থভাবে বাঁচো, শান্তিতে বাঁচো, সবাইকে নিয়ে বাঁচো। এইটাই রাহুল গান্ধী বলতে চেয়েছেন। হিন্দু মানে মহাদেবের ছবি দেখিয়ে উনি বলেছেন যে মহাদেবের হাতের মুদ্রাটা এরকম, এটার মানে কি? শান্তি, শান্ত থাকো, শান্ত হও। যে হিন্দুত্বের প্রচার ভারতীয় জনতা পার্টি করে, তার মধ্যে আপনারা কি শান্তি খুঁজে পান? শান্তি খুঁজে কেউ পায় না, শান্ত কেউ থাকে না। মোহাম্মদ আকলাকদের মৃত্যু ঘটে, অমুকের ফ্রিজে গরুর মাংস আছে, তার গন্ধ পাশের পাড়ায় যাচ্ছে বলে সেই সংখ্যালঘু ভাই বোনেরা আক্রান্ত হন, সেই বাড়িগুলোকে পুড়িয়ে দেওয়া হয়। তা সেটা কি হিন্দুত্ব? এই হিন্দুত্ব কিন্তু মহাদেব বা হিন্দু শাস্ত্রে কোথাও লেখা নেই। হিন্দু শাস্ত্রে লেখা আছে আমরা সবাই থাকবো, একসঙ্গে থাকবো, ভালোভাবে থাকবো এবং শান্ত হয়ে থাকবো। সেই শান্তির প্রতীক হচ্ছে মহাদেব। তাই মহাদেবের ছবি রাহুল গান্ধী দেখিয়েছে, এবং উনি যে যথার্থ দেখিয়েছেন, বিজেপির এতটা রেগে যাওয়ার তো ওটাই কারণ যে রাহুল গান্ধী সঠিক হিন্দুত্বকে, শান্ত, সৌম্য, সুন্দর হিন্দুত্বকে তাদের সামনে তুলে ধরতে চেয়েছিলেন, যেটা তারা হিন্দু নামটা ব্যবহার করে অন্য সম্প্রদায়ের ওপরে আগ্রাসন করে। তার বিরুদ্ধে হিন্দুত্ব কি জিনিস সেটাই রাহুল গান্ধী তুলে ধরতে চেয়েছিলেন, তাই বিজেপির নেতারা অতটা রেগে গেছে। এর মধ্যে কোনো ভুল নেই। হিন্দুত্ব মানে কি? হিন্দুত্ব মানে হচ্ছে আমরা পরধর্ম সহিষ্ণুতায় বিশ্বাস করব, আমরা নিজের ধর্মকে পালন করব, নিজেরা শান্ত থাকব, অন্যদের শান্ত রাখব এবং শান্তি বিরাজ করবে আমাদের জীবনে। এটাই তো হিন্দুত্ব। এটাই মহাদেবও বলেছেন, বড় বড় মহাপুরুষরা বলেছেন। যেসব হিন্দু ঘরে জন্ম নিয়েছেন বড় বড় মহাপুরুষরা, তারাও একই কথা বলেছেন। সেটাই রাহুল গান্ধী কাল বলতে চেয়েছিল। আসলে ভারতীয় জনতা পার্টি যেই হিন্দুত্বকে ডেপিক্ট করার চেষ্টা করে,
সাম্প্রদায়িক দাঙ্গার মাধ্যমে সেই হিন্দুত্ব তো আসল হিন্দুত্ব নয়, তার বিরুদ্ধেই তো রাহুল গান্ধী প্রতিবাদ করেছে, তাই ওদের অত গায়ে লেগেছে। সরাসরি বলছেন হিন্দুত্বকে নিয়ে যে একেবারে ঘৃণ্য, এর পাশাপাশি তিনি বলছেন মানে একেবারে অপমানজনক কথা বলছেন এবং তার পাশাপাশি হিংস্র বলছেন। না না, মানে আপনি আপনি রাহুল গান্ধী সম্বন্ধে বলছেন, রাহুল গান্ধী কখনো বলেনি, রাহুল গান্ধীর ভাষার অপব্যাখ্যা করা হচ্ছে। রাহুল গান্ধী হিন্দুত্বকে বা হিন্দুদের হিংস্র বলেননি। রাহুল গান্ধী আরেকটা কি তুমি বললে, শুধু হিংস্র নয়, আরেকটা কি কথা জানি তুমি বললে এক্ষুনি, ঘৃণ্য, কখনো বলেনি। রাহুল গান্ধী বলছে হিন্দুত্বকে ব্যবহার করে যারা ঘৃণার রাজনীতি করছে, হিন্দুত্বকে ব্যবহার করে যারা হিংসা ছড়াচ্ছে, তারা হিন্দু নন, তারা হিন্দু হতে পারে না, সেই হিন্দুরা হিন্দু নয়, এটাই রাহুল গান্ধী বলতে চেয়েছেন। অপব্যবহার করা হচ্ছে এবং এক শ্রেণীর সংবাদ মাধ্যম যারা নরেন্দ্র মোদীর উৎসাহে পরিপুষ্ট হয়ে থাকে সারা বছর, সেই সব গদি মিডিয়াগুলো এগুলোকে ছড়াচ্ছে। তোমাদের কথা বলছি না, যারা নিউট্রালি সাংবাদিকতা করছো তাদের আমি প্রণাম জানাই, কিন্তু যারা রাহুল গান্ধীর বক্তব্যের অপব্যবহার করছে, অপব্যাখ্যা করছে, সেই সব সংবাদ মাধ্যমের প্রতি এবার আমি বলছি আমার ঘৃণা জন্মেছে, আমারও ভিতরে হিংসার উদ্রেক হচ্ছে, কিন্তু আমি তো সাধারণ মানুষ, আমি একজন রাজনৈতিক কর্মী, সেটা আমার সংস্কৃতির সঙ্গে মেলে না, তাই মুখেই আমি আমার প্রতিবাদ তোমাদের সামনে প্রকাশ করছি। রাহুল গান্ধী কখনো বলেননি হিন্দুরা ঘৃণ্য, হিন্দুরা হিংস্র। উনি বলেছেন যেই সব রাজনৈতিক শক্তিগুলো হিন্দুত্বকে ঘৃণার রাজনীতির স্বার্থে ব্যবহার করছে, যেসব রাজনৈতিক দলগুলো হিন্দু ধর্মকে হিংস্রতা দিয়ে ব্যবহার করছে, সেই সম্প্রদায়ের মধ্যে হিংস্রতা ছড়ানোর চেষ্টা করছে, অন্য সম্প্রদায়কে আক্রমণ করছে, তারা কখনো হিন্দু হতে পারে না, তারা হিন্দু নয়। আমিও একই কথা বলছি, তারা হিন্দু নয়। হিন্দু মানে সত্যম শিবম সুন্দরম, শান্ত থাকো, সবাইকে নিয়ে থাকো, সবাইকে নিয়ে বেঁচে থাকো। আচ্ছা, অনেক হিন্দু ভোটও তো পড়েছে কংগ্রেসের, প্রচুর পড়েছে, আমরা জানি, যথেষ্ট ভোট ব্যাংক। এই মন্তব্যে যে কি কোনো রকম কোনো ভোট ব্যাংকে প্রভাব পড়বে? মানুষকে আমাদের বোঝাতে হবে যে রাহুল গান্ধীর বক্তব্যটাকে একটা অন্যভাবে ব্যবহার করা হয়েছে, অপব্যাখ্যা হয়েছে। রাহুল গান্ধীর বক্তব্যের যেই ব্যাখ্যাটা, যেটা আমি চেষ্টা করেছি তোমাকে বুঝিয়ে বলতে, বাকিরা এবং বিজেপির আইটি সেল এবং কিছু গদি মিডিয়া বিজেপি পন্থী, তারা অপব্যবহার করছে, অপব্যাখ্যা করছে রাহুল গান্ধীর বক্তব্যের। তার বিরুদ্ধে আমাদের লড়তে হবে, আমাদের প্রতিদিন ময়দানে থাকতে হবে, মানুষকে বোঝাতে হবে যে টোটালটাই অসত্য। আচ্ছা, আজকে দেখা গেল যে ভিডিওতে রাহুল গান্ধী মন্তব্য করেছেন, সেই ভিডিওটা কিন্তু লোকসভার স্পিকার বাতিল করে দিয়েছে, কিছুটা অংশ বাদ দিয়ে দিয়েছে। না দেখুন, রাহুল গান্ধীর বক্তব্যটাকে বাদ দেবেন, রাহুল গান্ধীর বক্তব্যের অপব্যাখ্যা করবেন ভারতীয় জনতা পার্টি। রাহুল গান্ধী যখন বক্তব্য রাখবেন লোকসভা টিভির ক্যামেরায়, তখন ক্যামেরাটা রাহুল গান্ধীর মুখে না থেকে স্পিকারের মুখে থাকবে বা নরেন্দ্র মোদীর মুখের ওপরে থাকবে। রাহুল গান্ধী যখন বক্তব্য রাখবেন মাইক বন্ধ করে দেওয়া হবে। এই গণতন্ত্রই তো ভারতীয় জনতা পার্টি প্র্যাকটিস করে, এবং এই গণতন্ত্র মানুষ অপছন্দ করে বলেই এবার আর নরেন্দ্র মোদী আপকি বার 400 পার হতে পারেননি, 240-এ এসে থেমে গেছে। ভবিষ্যতে মানুষ আরও পিছিয়ে দেবে নরেন্দ্র মোদীকে। আমরা তো দেখলাম যে অযোধ্যায় রাম মন্দির নিয়ে এত মহাভারত রামায়ণের যুদ্ধ হয়ে গেল ভারতবর্ষে 2 দশক ধরে, সেই অযোধ্যাও হারিয়ে দিয়েছে ভারতীয় জনতা পার্টিকে। এটা আমাদের একটা বিরাট জয়, এবং এটা ভগবান রামই শিক্ষা দিল নরেন্দ্র মোদীকে যে রাম কা নাম বদনাম মত করো, রাম কা নাম বদনাম না করো, আমাকে তোমরা রাজনৈতিকভাবে বিক্রি করো না, আমিও তোমাদের আশীর্বাদ করব না। এটা ভগবান রাম বুঝিয়ে দিয়েছে। ভগবান রাম বিজেপির মালিকানা নয়,
ভগবান রাম আমাদের সবার, আমাদের অন্তরে, আমাদের হৃদয়ে বসে আছেন। ভগবান রাম নরেন্দ্র মোদীকে বলল যে যেখানে আমাকে তুমি বসিয়েছ সেখানেও আমার ভক্তরা তোমাকে ভোট দেবে না, এটা তোমার শাস্তি, কারণ তুমি ভগবান রামকে মানে আমাকে বিক্রি করার চেষ্টা করেছো। আচ্ছা, আমরা দেখলাম মুর্শিদাবাদ এই বহরমপুরে আমরা দেখলাম অধীর রঞ্জন চৌধুরী এইবারের লোকসভাতে তিনি হেরে গেছেন, সেখানে ইউসুফ পাঠান জিতেছে এবং আমরা জানি প্রদেশ কংগ্রেস সভাপতি তার একটা পদ রয়েছিল এবং একটা গুঞ্জন শোনা যাচ্ছে সেই পদের পরিবর্তন হতে পারে, কেন্দ্রীয় স্তরেও একটা বৈঠক ডাকা হচ্ছে বলে জানা যাচ্ছে। কি বলছে, জল্পনা কি মানে অন্য মুখ কি আমরা দেখতে পাবে বাংলার মানুষ, নাকি অধীর রঞ্জন চৌধুরী থাকবে? দেখুন, অধীর রঞ্জন চৌধুরী বাংলার কংগ্রেসের একটা লড়াকু মুখ। তার নেতৃত্বে আমরা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেসের অপশাসনের বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেসের খুনের বিরুদ্ধে আমরা লড়াই লড়েছি। যদি এরকম কোনো সম্ভাবনা আসে, কোনো প্রবণতা আসে যে সভাপতি বদল হতে পারে, সেটা হতেই পারে। কালের নিয়মে সব কিছুই বদলায়, নাথিং ইজ পার্মানেন্ট। আজকে বাংলা হান্টের বুমটা তোমার হাতে রয়েছে, কালকে নাও থাকতে পারে, অন্য কারোর হাতে থাকতে পারে। বিষয়টা তা নয়, বিষয়টা হচ্ছে যিনি আসবেন সভাপতি হয়ে, আমার কোনো সম্মানীয় নেতা, তাকেই এই লড়াইটা লড়তে হবে। দুর্নীতিগ্রস্ত, দুরাচারী, পাচারকারী, খুনি তৃণমূলের বিরুদ্ধে তাকে লড়তে হবে। না হলে আজকের বাজারে যারা কংগ্রেস করছে, যে দলটা 47 বছর বাংলায় ক্ষমতায় নেই, সেই কর্মীগুলো অত্যন্ত ব্যথিত হয়ে ঘরে বসে পড়বে। যিনি সভাপতি হয়ে আসুন, তিনি নিশ্চয়ই আমার অত্যন্ত শ্রদ্ধেয় কোনো নেতাই আসবেন সভাপতি হয়ে। যদি আদৌ কোনো বদল হয়, তাকেও কিন্তু এই একই পথে হাঁটতে হবে। আর দেখো, সব কিছুর একটা টেনিওর থাকে, এক্ষেত্রেও যদি বদলও হয় সেটা জানবে রুটিন বদল, কারণ অধীরদার 3 বছরের একটা টার্ম তো প্রায় কমপ্লিট হয়ে গেছে। উনি 2020 শেষে বা 21-এ টেক ওভার করেছিলেন, প্রায় 3 বছর কমপ্লিট হয়ে গেছে। এটা একটা রুটিন চেঞ্জ। এরকম নয় যে বহরমপুরে উনি হেরে গেছেন বলে ওনাকে সরিয়ে দেওয়া হলো, বা বাংলায় কংগ্রেস আরেকটু ভালো ফল করতে পারতো, সেটা হয়নি বলে সরিয়ে দেওয়া হচ্ছে, এরকম কোনো বিষয় নয়। যারা এই ধরনের রটানোর চেষ্টা করছে তারা ভুল রটাচ্ছেন, তারা দলের ক্ষতি করছেন, সে যত বড় নেতাই তারা হোক। আচ্ছা, আপনি একটু আগে বললেন যে এই রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে বারে বারে অধীর রঞ্জন চৌধুরী মানে লড়াকু মুখ হিসেবে তাকে দেখা গেছে, কিন্তু আমরা লোকসভা ভোটের ঠিক আগে দেখলাম কেন্দ্রীয় স্তরে মাল্লিকার্জুন খাড়গেও কিন্তু অধীর রঞ্জন চৌধুরীর একেবারে বিপক্ষে কথা বললেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ইন্ডিয়া জোটে সকলেই ছিলেন, সেখানে বিরোধিতা করাই অধীর রঞ্জন চৌধুরীকে বলেছিলেন আপনি সে হলে বেরিয়ে যান দল থেকে। কি বলবেন? না, দেখুন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। মল্লিকার্জুন খাড়গে আমাদের সর্বভারতীয় সভাপতি। আমি বলছি, আমি অন এয়ার বলছি, যদি ওনার কোনো বক্তব্য থাকে অধীর রঞ্জন চৌধুরী সম্বন্ধে বা অধীরদাকে কিছু বলার থাকে, সেটা ব্যক্তিগত স্তরে টেলিফোনে বা ব্যক্তিগত আলাপচারিতায় বললেই ভালো হতো। এই ধরনের কথা যেটা, এবং সেই সময় লোকসভা নির্বাচন চলছিল, বোধহয় 2টো ফেজ আর বাকি ছিল, সেই সময় যারা তৃণমূলের বিরুদ্ধে যেসব কংগ্রেস কর্মীরা, জাস্ট আজ থেকে 1 বছরও হয়নি এখনো, তাদের বার্ষিকী হয়নি, আমাদের 6 জন কংগ্রেস কর্মী খুন হয়েছিল পঞ্চায়েত নির্বাচনে। পুরুলিয়ায় নির্বাচিত জনপ্রতিনিধি তপন কান্দু খুন হয়েছিল। সেই বাংলাতে বা সেই বাংলার কোনো নেতা সম্বন্ধে, এবং শুধু নেতা নন, সর্বোচ্চ নেতা অধীর রঞ্জন চৌধুরী সম্বন্ধে কোনো মন্তব্য করার আগে কেন্দ্রীয় নেতৃত্বকে মাটির গন্ধটা বুঝতে হবে। মাটির গন্ধ বুঝে মন্তব্য করা উচিত যে বাংলায় কি চলছে। তা সেটা আমাদের কাছে অত্যন্ত দুর্ভাগ্যজনক, এবং আমার বলতে কোনো আপত্তি নেই। তারপরে মৌলালী যুব কেন্দ্রে আমাদের যে প্রদেশ কংগ্রেসের বর্ধিত সভা হয়েছিল, যেখানে আমাদের কেন্দ্রীয় পর্যবেক্ষকরা উপস্থিত ছিলেন, এটা সংবাদ মাধ্যমও জানে, আমি তার তীব্র প্রতিবাদ করেছি। কারণ সব আলোচনাই হতে পারে বন্ধ ঘরে। আমি পাবলিকের সামনে বা সংবাদ মাধ্যমের বন্ধুদের সামনে বা অন্য দলের নেতাদের সামনে নিজের দলের নেতাকে ছোট করতে পারি না, সেটা ঠিক রুচির পরিচয় নয়। এটা যদি আমার সর্বোচ্চ নেতাও করে থাকেন, আমি বলবো হয়তো উনি ভুল করে ফেলেছেন বা কোনো কারণে
উত্তেজিত হয়ে করে ফেলেছেন, এটা উনি ঠিক করেননি। আচ্ছা, এই রাজ্যে বর্তমান পরিস্থিতি গণপিটুনি থেকে শুরু করে বর্তমানে আগে আমরা দেখেছিলাম শেখ শাহজাহান, এখন দেখছি তাজেমুল, এর পাশাপাশি ভোট পরবর্তী হিংসা এখনো চলছে, কি বলবে এসব বিষয়ে? না না, ঠিক আছে, এগুলো মমতা ব্যানার্জির কালচার। মমতা বন্দ্যোপাধ্যায় চান পাওয়ারটাকে, ক্ষমতাকে মুঠির মধ্যে রাখতে। তো উনি মুঠির মধ্যে রাখার জন্যে যতটা হাত আলগা করা দরকার উনি আলগা করে দিয়েছেন। বাংলায় আমরা শাহজাহান শাহজাহান বলে ইদানিং খুব চেঁচামেচি করছি। প্রতিটি জেলায়, প্রতিটি মহকুমাতে, প্রতিটি ব্লকে তোমরা খোঁজো, একটা করে শাহজাহান বেরিয়ে আসবে। উনি ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার জন্যে ওনার দলের নেতাদের এতটাই ফ্রিডম দিয়েছেন যে তারা মহিলাদের রাত্রিবেলা পার্টি অফিসে ডেকে কি পিঠে খাওয়াতে বলে, না পিঠে তৈরি করতে বলে, কি সব সুযোগ, এগুলো বলতেও আমার রুচিতে বাঁধে। আজকে বাংলার মহিলারা 1000 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে। সেই বাড়ির মহিলার সন্তানকে রাত্রিবেলা তৃণমূলের পার্টি অফিসে ডেকে মদের বোতল হাতে ধরিয়ে দিয়ে বলা হচ্ছে যে কালকে সকালে মিছিল আছে, চলে আসবি। এটা আমরা সন্দেশখালিতে দেখেছি, সন্দেশখালিতে শুনেছি। এখন দেখছি মহিলাদের কখনো বিবস্ত্র করে, কখনো যেভাবেই হোক জামা কাপড় পরা অবস্থায় রাস্তায় ফেলে পেটানো হচ্ছে। ইয়াং জেনারেশন, আমি ধরে নেব, আমি তো ধরবই তারা শাসক দলের সমর্থক। ইয়াং জেনারেশন, একটা মহিলার উপরে অত্যাচার হচ্ছে, ইয়াং জেনারেশন দাঁড়িয়ে মোবাইলে তার ছবি তুলছে, এবং তৃণমূল নেতা, এই যেসব নামগুলো তুমি বললে, অ্যাকচুয়ালি এরা আমার স্ট্যান্ডার্ডের নয় যে আমি মুখে এদের নাম নেব, কিন্তু কোনো উপায় নেই। তারা দাঁড়িয়ে তত্ত্বাবধান করছে যে কতটা সুন্দরভাবে এফিশিয়েন্টলি সেই মহিলাকে পাবলিকলি মাটিতে ফেলে বেত্রাঘাত করা যায়। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কালচার, এটা বাংলার পিসিমণির কালচার, এটা বাংলার ভাইপোর কালচার। তারা এতটাই ফ্রিডম দিয়ে রেখেছে, এতটাই ফ্রিডম দিয়ে রেখেছে অত্যাচার করার, টাকা রোজগার করার, যাতে তাদের যে গদি নবান্নে আছে কোনো কারণে টলমল না হয়, কোনোভাবে সংখ্যালঘু ভোট তার থেকে সরে না যায়। তার জন্যে দরকার হলে তুই যাকে খুশি মার, যাকে খুশি ধর্ষণ কর, যেভাবে হোক টাকা রোজগার কর। এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন কংগ্রেসের সম্পাদক তথা মুখপাত্র সুমন রায়চৌধুরী। ক্যামেরায় সুস্মিতার সঙ্গে শোভনের রিপোর্ট, বাংলা হান্ট, কলকাতা।